হঠাৎ প্রেমে আসলো তুফান, ডুবলো তরি মাঝে। স্বপ্নখানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে। বিনিদ্র রাত জাগবে দুজন, দু চোখ ভেজা ঘুম। আবির রঙে রাঙা হবে ভালোবাসার মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? দেখতে দেখতে আরও একটা শুক্রবার চলে এলো, আর শুক্রবার সন্ধে ৮টা মানেই ভালোবাসার মরশুমের নতুন গল্প চলে আসার সময় হয়ে গেছে। আজ চলে এলাম প্রতিশ্রুতি ধারাবাহিক গল্পের ৬ষ্ঠ পর্ব নিয়ে। তবে দাঁড়াও, তার আগে এক ঝলক বলে রাখি কয়েকটা কথা। হানিমুন শব্দটা শুনলেই মনে আসে উষ্ণতা, বিশ্বাস আর নতুন জীবনের প্রতিশ্রুতি। স্বস্তিকাও তাই ভেবেছিল। পুরীর সমুদ্র সৈকত, বিলাসবহুল হোটেলের ঘর, অর্ণবের নিখুঁত যত্নে স্বস্তিকা নিশ্চিন্ত হয়েছিল। ৭ দিনের এই ভ্রমণ ছিল ওদের নতুন স্বপ্নের শুরু। কিন্তু রাত গভীর হলেই শুরু হয় ফিসফিসানি। স্বামীর ফোনের স্ক্রিনে ভেসে ওঠে অচেনা নাম, আর কানে আসে সম্পত্তির লোভে সাজানো এক ঠান্ডা ষড়যন্ত্রের কথা। স্বস্তিকা বুঝতে পারে সে শুধুমাত্র স্ত্রী নয়, সে এখন এক মাকড়সার জালে আটকে পড়া অসহায়তার শিকার। তার চরম মানসিক যন্ত্রণার মধ্যে সমুদ্রের পাড়ে হঠাৎ দেখা এক উদ্ভট, খেয়ালি কিন্তু সহজ মনের যুবকের সঙ্গে। সেই যুবক কি পারবে তাকে চক্রব্যূহ থেকে বের করতে, নাকি অর্ণবের চক্রান্ত অবশেষে সফল হবে? এই সব কিছুর উত্তর নিয়ে আসছে নতুন গল্প তৃতীয় পুরুষ, যেখানে আলো, ছায়া আর সত্য একে অপরের সঙ্গে মিশে রয়েছে। আগামী মঙ্গলবার তৃতীয় পুরুষ আসছে ঠিক দুপুর 3:30, শুধুমাত্র ভালোবাসার মরশুমে। কি অন্তরার লেখা নতুন গল্প শুনতে এক্সাইটেড তো? তাহলে আর কি, চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার কথায় মনে পড়ল, ভূত চর্চা শুনছো তো? ভূত চর্চা ভালোবাসার মরশুমের আরও একটা নতুন গল্পের চ্যানেল, যেখানে আমরা প্রতি শনিবার রাত্রি 11টায় একটা করে ভূত, রহস্য, রোমাঞ্চ এই সমস্ত গল্প নিয়ে হাজির হই। তাহলে সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রেখো কিন্তু। চ্যানেলের লিংক দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে। চলো এবার শুরু করব আজকের গল্প, প্রতিশ্রুতি ৬ষ্ঠ পর্ব। লেখিকা অন্তরা হাজরা, গল্প পাঠেও রয়েছে অন্তরা নিজেই। তাছাড়া গল্পের অন্যান্য চরিত্রে আমি রয়েছি তোমাদের বন্ধু প্রীতম, আর অবশ্যই রয়েছে অন্তরা। সঙ্গে রয়েছে অচ্যুতা, জিনিয়া, অনিন্দিতা ও শুক্লা। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, প্রতিশ্রুতি ৬ষ্ঠ পর্ব। হ্যাঁ হ্যাঁ, সুরঞ্জিতদা, আপনি তৈরি তো? ওদের কলকাতা পৌঁছানোর পর আমি আপনাকে সিগন্যাল দেব। আমি চাই ঋদ্ধিমাকে সরাতে আর শুভ্রনীল ব্যানার্জিকে একটা উচিত শিক্ষা দিতে। আমি চাই ঋদ্ধিমার এমন কিছু ছবি পাবলিকলি ফাঁস হোক। কথাগুলো কানে পৌঁছতেই শুভ্রনীল প্রচণ্ড রেগে গেল। তার মানে ঋদ্ধিমার নিখোঁজ হওয়া রুমিতারই ষড়যন্ত্র। মুহূর্তের মধ্যেই সবকিছু একেবারে পরিষ্কার হয়ে গেল। শুভ্রনীল আর এক মুহূর্ত অপেক্ষা করল না, সোজাসুজি প্রশ্ন করল রুমিতাকে। রুমিতা, ঋদ্ধিমা কোথায়? তুমি আর সুরঞ্জিত শর্মা ওকে কোথায় লুকিয়ে রেখেছো? রুমিতা ভয়ে খানিকটা পিছিয়ে গেল। তার হাত থেকে ফোনটা মেঝেতে পড়ে গেল, মুখটা একেবারে ফ্যাকাশে। ঋদ্ধিমা নিখোঁজ, এই খবরে সত্যি অবাক রুমিতা। কি কি ঋদ্ধিমা নিখোঁজ? আমি জানি না শুভ্রনীল, কি বলছো তুমি এসব কথা? আমার মনে হয় তোমার কথা ভুল হচ্ছে শুভ্রনীল। শুভ্রনীল মেঝে থেকে রুমিতার ফোনটা তুলে নিয়ে চিৎকার করে উঠল, একদম বেশি চালাকি করার চেষ্টা করবে না।
কেন ঋদ্ধিমা নিখোঁজ হলো এখন বুঝতে পারছি। তুমি রিয়েলি তুমি এত নিচে নেমেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নিচে নেমেছি। আমি তোমাকে আঘাত করতে চেয়েছি শুভ্রনীল, কিন্তু বিশ্বাস করো ঋদ্ধিমাকে আমি সরাইনি। আমি সত্যিই জানি না ও কোথায় গেছে। আমি শুধু সুরঞ্জিত শর্মাকে জানিয়েছিলাম যে ও এখানে এসেছে। আমি ওকে কিছু করতে বলিনি, আমার উদ্দেশ্য অন্য ছিল শুভ্রনীল। জাস্ট গো টু হেল উইথ ইওর উদ্দেশ্য। তোমার উদ্দেশ্য যাই হোক, তুমি ওর জীবন বিপন্ন করেছো। তুমি ওকে আমার বিরুদ্ধে ব্যবহার করেছো। এখন তুমি যা বলছো সেটা আমার মোটেই বিশ্বাস হচ্ছে না। শুভ্রনীল, আমি জানি তুমি আমাকে বিশ্বাস করবে না। আমি জানি আমি সবচেয়ে খারাপ তোমার কাছে। আমি জানি শুভ্রনীল, কিন্তু আমি কিছু জানি না ঋদ্ধিমা কোথায়। বিশ্বাস করো, আমি জানি না। ঠিক আছে, তুমি কিচ্ছু জানো না। ওয়েল, আমি পুলিশের কাছে যাব। তোমার এই ফোন কল আর এই সুরঞ্জিত শর্মার সঙ্গে তোমার কিসের কানেকশন সেটা না হয় আমি পুলিশকেই জানাবো। তবে তার আগে ঋদ্ধিমাকে খুঁজে পাওয়াটা জরুরি। আর কথা বাড়ালো না শুভ্রনীল। রুমিতার দিকে একবারও না তাকিয়ে ঘরের দরজাটা সজোরে বন্ধ করে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। ওর দু চোখে ঋদ্ধিমাকে হারিয়ে ফেলার ভয় একেবারে স্পষ্ট। শুভ্রনীলকে এইভাবে দৌড়তে দেখে রুমিতার মনটাও যেন ভেঙে গেল। যার জন্য ও নিজেকে এতটা নিচে নামাচ্ছে, যার ভালোবাসায় সব রকম অপরাধ করতেও রাজি, সে তো একবারও রুমিতার কথা ভাবছে না। তবে কি রুমিতা ভুল করছে? সুরঞ্জিত শর্মা লোকটা একেবারেই ভালো নয়, জানে রুমিতা। লোকটা কি তবে ঋদ্ধিমার খুব বড় ক্ষতি করে দেবে? কিন্তু সে তো ঋদ্ধিমার লোকাল গার্জেন, তার তো অধিকার আছে ঋদ্ধিমার সম্পর্কে সমস্ত কিছু জানার, সিদ্ধান্ত নেওয়ার। তবে কি এর মাঝখানে কিছু গল্প আছে যা জানে না রুমিতা? দীর্ঘশ্বাস ফেলল রুমিতা। তারপর জানলার সামনে গিয়ে দাঁড়ালো। আজ সত্যি ও নিরপরাধ। সত্যি ও জানে না কোথায় ঋদ্ধিমা। নিজের অজান্তেই মনে মনে প্রার্থনা করল রুমিতা, ঋদ্ধিমার যেন বড় কোনো ক্ষতি না হয়। রুমিতার ঘর থেকে বেরিয়ে শুভ্রনীল সোজা রিসেপশনের দিকে দৌড়ল। ঋদ্ধিমা নিখোঁজ আর রুমিতার ভয়াবহ ষড়যন্ত্রের কথা জেনে ওর সমস্ত শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। করিডোর ধরে সোজা ছুটছিল শুভ্রনীল। লবিতে এদিক ওদিক তাকাচ্ছিল খালি, যেন ঋদ্ধিমা হঠাৎ কোথাও থেকে বেরিয়ে আসবে। ওর চোখে মুখে এখন শুধু ভয় আর দুশ্চিন্তা। অয়ন দূর থেকে লক্ষ্য করছিল সবকিছু। শুভ্রনীলের তীব্র দুশ্চিন্তা দেখে অয়নের মনে এক গভীর অনুশোচনা জন্ম নিল। ও বুঝতে পারছিল যে ভুল ধারণার কারণেই ও ঋদ্ধিমার প্রতি এমন অবিচার করেছে। শুভ্রনীল সম্পর্কে কি জানি কি নাকি ও ঋদ্ধিমাকে জানিয়েছে। রুমিতা ম্যাডামের কথা হয়তো শোনাটা উচিত হয়নি। শুভ্রনীল দ্রুত পায়ে রিসেপশনের কাছে দাঁড়ালো। অয়ন সরে গেল সামনে থেকে। রিসেপশনে থাকা মেয়েটি হাসি মুখে প্রশ্ন করল, গুড মর্নিং, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? কোনো ফর্ম্যালিটিতে গেল না শুভ্রনীল, দ্রুত বলে উঠল, ঋদ্ধিমা, আপনি ঋদ্ধিমাকে দেখেছেন? আমাদের গ্রুপেই ছিল, আমার সঙ্গেই থাকতো। ওই লম্বা করে ফর্সা মতো মেয়েটা, চুলগুলো কোঁকড়ানো, দেখেছেন? মেয়েটি একটু ইতস্তত করে বলল, আসলে স্যার অনেকেই তো এসেছেন, আমি ঠিক। শুভ্রনীল দ্রুত ঋদ্ধিমার ছবি নিজের ফোন থেকে খুঁজে বার করল। কুইজ কম্পিটিশন জেতার পর ওরা পুরো টিম মিলে একটা ছবি তুলেছিল। সেই ছবিটাই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করলো শুভ্রনীল। একটু ভেবে নিয়ে রিসেপশনিস্ট মেয়েটি জানালো, হ্যাঁ স্যার, ম্যাম তো বেশ সকালবেলায় এসেছিলেন। আসলে উনি একটা ক্যাবের খোঁজ করছিলেন। আমি তো হোটেলের গাড়ি ঠিক করে দিলাম। সকাল সকাল তো আর লোকাল ক্যাব পাওয়া যাবে না।
আচ্ছা, আর 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 কিছু বলেছিলেন উনি? আপনি একটু ভেবে বলুন না প্লিজ, আর কিছু বলেছিলেন? তারপর তারপর হ্যাঁ, উনি আমার কাছে একটা ঠিকানার কথা জিজ্ঞাসা করছিলেন। ম্যামের নাকি ওই অঞ্চলেই পুরনো বাড়ি। আচ্ছা, ওই ড্রাইভারের ফোন নাম্বার আছে আপনার কাছে? থাকলে প্লিজ দিন। হ্যাঁ স্যার, কিন্তু সেই গাড়ি পৌঁছে দিয়ে ড্রাইভার ফিরেও এসেছে। আচ্ছা, তাহলে ওই ড্রাইভারকে যদি একবার ডাকতে পারেন প্লিজ, একটু দেখুন না। শিওর স্যার, আপনি ওয়েট করুন, আমি এক্ষুনি কল করছি। ড্রাইভার আসা মাত্রই সবটা জানতে পারল শুভ্রনীল। ড্রাইভারের কাছ থেকে ঠিকানা নিয়ে সেদিকেই ছুটল। অপেক্ষাকৃত বেশ ফাঁকা একটা জায়গায় এসে পৌঁছল শুভ্রনীলের গাড়িটা। গাড়ি থামিয়ে নামল শুভ্রনীল। বেশি খোঁজাখুঁজি করতে হলো না। একটু দূরেই বাঁ দিকে একটা পুরনো ভাঙা বাড়ির দরজার সামনে উদাস দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে ঋদ্ধিমা। পরিবেশ বিষণ্ণ, যেন ঋদ্ধিমার ফেলে আসা জীবনের প্রতিচ্ছবি। শুভ্রনীল দ্রুত ঋদ্ধিমার দিকে এগিয়ে গেল। তার চোখে মুখে ভয়, দুশ্চিন্তা, ভালোবাসা সবকিছুর ছাপ স্পষ্ট। ঋদ্ধিমা, ঋদ্ধিমা। ঋদ্ধিমা ঘুরে দাঁড়ালো। ওর চোখে জল, কিন্তু মুখে এক অদ্ভুত শান্তি। ও যেন নিজেকে নতুন করে খুঁজে পেয়েছে। আপনি 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 এখানে কেন এলেন স্যার? আমি তো আপনাকে বলেছিলাম। শুভ্রনীল ঋদ্ধিমার খুব কাছে চলে এলো। তারপর ওর হাত দুটোকে চেপে ধরে নিজের দিকে ঘুরিয়ে নিল ঋদ্ধিমাকে। ওর চোখে চোখ রেখে বলে উঠল, কেন এলাম ঋদ্ধিমা? তুমি আমাদের টিমের কাউকে, এমনকি আমাকেও একটাও কথা না বলে, কিছু না জানিয়ে এভাবে এখানে চলে এলে। তোমার কোনো বুদ্ধি নেই? তোমার কি একবারও মনে হলো না ওই সুরঞ্জিত শর্মা তোমার পিছু নিতে পারে? আর তাছাড়া রুমিতা কত বড় ষড়যন্ত্র করেছিল, তুমি তো তাও জানো না। ঋদ্ধিমা শান্তভাবে শুভ্রনীলের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে আবারও বাড়ির দিকে ঘুরে দাঁড়িয়ে বেশ স্পষ্ট গলায় বলল, আমি জানি স্যার, আপনি ভেবেছিলেন আমাকে কেউ কিডন্যাপ করেছে, কিন্তু বিশ্বাস করুন আমি নিজে থেকেই এসেছি। আপনি কাল বলেছিলেন আমি নাকি ছোটবেলা থেকে সবকিছু পেয়ে অভ্যস্ত, তাই দেখতে এসেছিলাম আমার নিজের বলে আদৌ কিছু বেঁচে আছে কিনা। আর এখানে এসে কি দেখলাম জানেন? এই ভাঙা দরজার সামনে দাঁড়িয়ে বুঝলাম আমার জীবনের প্রাপ্তির ঝুলি একেবারেই শূন্য। এই দেখুন না, নিজের বাড়িতে আমি নিজেই কিরকম গেস্ট, কেউ নেই আমাকে ভালোবেসে গ্রহণ করার মতো। আমি ভীষণ একা স্যার, ভীষণ একা। এই পৃথিবীতে সবাই একা ঋদ্ধিমা, সবাই একা। তুমি একা কেন এসেছিলে এখানে? বুঝতে পেরেছি। আমি তোমার কথা মানতে চাইনি, তাই তুমি আমাকে শাস্তি দিতে চেয়েছিলে, তাই তো? নিজে হারিয়ে গিয়ে আমাকে ভয় দেখাতে চেয়েছিলে, হারিয়ে ফেলার ভয়। কি ঠিক বলছি তো আমি? না, আমি আপনাকে ভয় দেখাতে চাইনি। আমি তো সবসময় আপনাকে সাহায্য করতে চেয়েছি। আপনি যখন এত দায়িত্বশীল, তখন আপনার আমাকে বোঝার কথা ছিল। আপনার মতো একজন দায়িত্ববান মানুষ, যাকে আমি ভালোবাসি, তাকে হারিয়ে ফেলে আমি কেমন অনুভব করি তা আপনিও একবার বুঝতে পারুন, এটাই চেয়েছিলাম স্যার। তবে আমি আপনাকে জোর করে বোঝাতে চাইনি। আমি তো নিজের মতো করে নিজের ছোটবেলাটাকে একটু উপলব্ধি করতে চেয়েছিলাম। মুখে যাই বলুক,
কিন্তু ঋদ্ধিমার এই যে একাকিত্ব ভিতর থেকে একেবারে ভেঙে ফেলল শুভ্রনীলকে। ঋদ্ধিমার যন্ত্রণা গভীরভাবে স্পর্শ করল ওকে। নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না। ঋদ্ধিমাকে নিজের বুকে টেনে নিল শুভ্রনীল। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম ঋদ্ধিমা, তোমাকে হারিয়ে ফেলার ভয়। আর এই ভয় থেকে আমি রিয়েলাইজ করতে পেরেছি আমার জীবনে তোমার ইম্পর্টেন্স কতটা। আমার প্রতিজ্ঞা, আমার দায়িত্ব, আমার সব কিছু এক মুহূর্তে মনে হচ্ছিল অর্থহীন। নিজেকে খুব উইক লাগছে ঋদ্ধিমা। খালি মনে হচ্ছে তুমি আমার পাশে না থাকলে রাজনন্দিনীকে আমি আর একা সামলাতে পারবো না। আমার প্রতিশ্রুতি আমি আর রাখতে পারবো না। আপনি আমাকে ভালোবাসেন? আমি তোমাকে ভালোবাসি ঋদ্ধিমা। আমিও চাই, আমিও তোমাকেই চাই। আমার প্রতিশ্রুতি আজ থেকে আমাদের দুজনের হবে। আমি একা আর এই ভার বহন করতে পারবো না। তুমি আমার সেই অঙ্গীকার যা আমাকে বাঁচিয়ে রাখবে। তুমি কি আমাকে আর আমার রাজনন্দিনীকে একসঙ্গে গ্রহণ করবে? ঋদ্ধিমা মাথা তুলে শুভ্রনীলের চোখের দিকে তাকালো। তারপর মুখে একটা গভীর হাসি এনে বলল, আমার ভালোবাসা তো এই সুযোগের অপেক্ষাতেই ছিল স্যার। আমি চিরকাল আপনার পাশে আছি। রাজনন্দিনী আমাদের জীবনের অংশ। ঋদ্ধিমার কথা শেষ হওয়া মাত্রই ওদের সম্পর্কের সব বাঁধন আর দ্বিধা কেটে গেল। শুভ্রনীল আর নিজেকে ধরে রাখতে পারল না। ভালোবাসার তীব্র টানে ঋদ্ধিমার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। সেই চুম্বনে কোনো দ্বিধা ছিল না, ছিল শুধু ভয়ঙ্কর একাকিত্ব থেকে মুক্তি এবং সমস্ত শর্ত মুক্ত এক গভীর প্রতিশ্রুতির বন্ধন। পুরনো ভেঙে পড়া বাড়ির সামনে দাঁড়িয়ে তারা একে অপরের নিঃস্বার্থ নির্ভেজাল ভালোবাসা দিয়ে নিজেদের জীবনের নতুন প্রতিশ্রুতি খুঁজে পেল। ঋদ্ধিমাকে নিয়ে শুভ্রনীল যখন গাড়িতে উঠল তখন প্রায় দুপুর 1টা। গাড়িতে আসতে আসতেই রুমিতার সমস্ত ষড়যন্ত্রের কথা ঋদ্ধিমাকে খুলে বলল শুভ্রনীল। সুরঞ্জিত শর্মার সঙ্গে রুমিতার যোগসাজশ, ঋদ্ধিমাকে বিপদে ফেলার চেষ্টা, সবটা শুনে ঋদ্ধিমা বিস্মিত হল। শুভ্রনীল ওকে আশ্বস্ত করল যে রুমিতাকে এই কাজের জবাবদিহি করতেই হবে। হোটেলে পৌঁছে শুভ্রনীল আর এক মুহূর্ত দেরি করল না। ঋদ্ধিমার হাত ধরে সোজা রুমিতার ঘরের দিকে এগিয়ে গেল। দরজা খুলে ঋদ্ধিমাকে চোখের সামনে দেখে হতভম্ব হয়ে গেল রুমিতা। একি ঋদ্ধিমা, তুমি এখানে? শুভ্রনীল কঠিন দৃষ্টিতে তাকালো রুমিতার দিকে, তারপর বলল, কেন? তুমি কি ভেবেছিলে তোমার পাতা ফাঁদে খুব সহজেই পা দিয়ে দেবে ঋদ্ধিমা? ওর আগে পরে কেউ নেই, তাই ওর সঙ্গে তুমি যা খুশি তাই করতে পারবে। ওটি হচ্ছে না। ছি 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 রুমিতা, তুমি একজন শিক্ষিকা হয়ে ছি। আমি আসলে ম্যাডাম, আমি জানি আপনি কি বলবেন। স্যারকে যে আপনি শুরু থেকেই পছন্দ করেন আমি খুব ভালো করেই জানি। আপনাকে আমি বরাবরই লক্ষ্য করেছি। তুমি সব বুঝতে পেরেছিলে? হ্যাঁ, আর শুধু আমি নয়, আমাদের ক্লাসমেটরা সবাই এটা আন্দাজ করতে পারে, কারণ আপনি সবসময় স্যারের কাছাকাছি থাকার চেষ্টা করেন। আমি প্রথম যেদিন শুভ্রনীলকে দেখেছিলাম সেদিন থেকেই আমার ওকে বড্ড ভালো লেগে গিয়েছিল জানো। কিন্তু আমার বারবার মনে হচ্ছিল তুমি আসার পর থেকেই
শুভ্রনীল যেন কিছুতেই আর সেই আগের শুভ্র নেই। ওর মধ্যে অনেক পরিবর্তন এসেছে। তাছাড়া তোমার ব্যবহারেও তো। প্রচণ্ড রেগে গেল শুভ্রনীল। রুমিতার কথা শেষ হওয়ার আগেই ও বলে উঠল, এই এই লিসেন, তোমার ওই বানানো গল্প না তোমার কাছেই রাখো রুমিতা। আমি কোনোদিনই তোমাকে পাত্তা দিইনি, আর তোমাকে সেরকম চোখে দেখিও নি। ম্যাডাম, এসব আলোচনা করে আর কোনো লাভ নেই। আপনি সুরঞ্জিত শর্মার মতো মানুষকে সাহায্য করেছিলেন আমাকে শাস্তি দেবার জন্য। আপনি জানেন ও কতটা ক্ষতিকারক, একজন পশুর থেকেও ভয়ঙ্কর। যার সন্তানের মতো আমি, সেই আমাকে নিয়ে আমার তো বলতেও ঘৃণা হয়। রুমিতা কিছু একটা বলার চেষ্টা করলো, কিন্তু ওর দিকে হাত তুলে ওকে চুপ করিয়ে দিল শুভ্রনীল। আমরা কিচ্ছু শুনতে চাই না রুমিতা, শুধু নিজেদের কথাটা তোমাকে জাস্ট জানাতে এসেছি। প্লিজ প্লিজ তোমরা আমাকে সবটা বলতে দাও প্লিজ। কি বলতে চান আপনি? কি জানাতে চান যা আমরা জানি না? আমি অয়নকে বলেছিলাম তোমাকে প্রপোজ করতে, কারণ আমি আমার জীবনের সব থেকে বড় কাঁটা তোমাকে ভাবতাম ঋদ্ধিমা। কিন্তু তুমি যখন অয়নকে রিজেক্ট করলে, তখন আমি কনফার্ম হয়ে গেলাম যে তুমি সত্যি শুভ্রনীলকে ভালোবাসো। তোমার লোকাল গার্জেন সুরঞ্জিত সম্পর্কে আমি তো আগের থেকে সবটাই জানতাম ঋদ্ধিমা, তবে ওর ফোন নাম্বারটা আমি বহু কষ্টে কলেজের কনফিডেন্সিয়াল ফাইল দেখে জোগাড় করি। আর ঋদ্ধিমা একেবারে আকাশ থেকে পড়ল। কি বলছে রুমিতা ম্যাডাম? অয়নকে আপনি বলেছিলেন? কিন্তু অয়ন তো আমাকে কিছু বলেনি, বরং আমি শুভ্রনীল স্যারের কথা ওকে জানিয়েছিলাম। সত্যি ম্যাডাম, ভাবলে অবাক লাগছে। আপনি আমাকে এতটাই ঘৃণা করেন যে এমন একজনের হাতে আমাকে তুলে দিতে চাইছিলেন যে আমার জীবন নষ্ট করতে পারে। আপনার হিংসে কি এতটাই অন্ধ? ম্যাডাম, আপনি সুরঞ্জিত শর্মার প্ল্যানিং কিছুই বুঝতে পারেননি? ঋদ্ধিমার কথাগুলো শুনে রুমিতা একেবারে ভেঙে পড়ল। বিশ্বাস করো ঋদ্ধিমা, আমি বুঝতে পারিনি সুরঞ্জিত শর্মা এত বড় কাজটা করে ফেলবে। আমার তোমার সঙ্গে শুভ্রনীলকে দেখে বড্ড হিংসা হতো। আমি না বুঝে বড্ড বড় ভুল করে ফেলেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও শুভ্রনীল। হাত জোর করে রুমিতা এগিয়ে গেল শুভ্রনীলের দিকে। শুভ্রনীল তিরস্কার করে বলে উঠল, অন্যায় তুমি ঋদ্ধিমার সঙ্গে করেছ, তাই ক্ষমা চাইতে হলে ওর কাছেই চাও। আমাকে ক্ষমা করে দাও ঋদ্ধিমা, আমি কথা দিচ্ছি আমি তোমাদের জীবন থেকে সরে যাব, চিরতরে সরে যাব আমি। দেখো, সবটা জানার পরও যদি আমাদের জীবন থেকে সরে না যাও, তবে তোমাকে বেহায়া ছাড়া আর কিছুই বলা যায় না রুমিতা। কারণ আমি তোমায় পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আমার আর ঋদ্ধিমার মাঝখানে যে আসার চেষ্টা করবে, জাস্ট তার সর্বনাশ করে দেব আমি। দুবার ভাববো না। কিন্তু তার আগে বলো তো, এই সুরঞ্জিত শর্মার ব্যাপারটা কি হবে? না মানে যাকে তুমি এতটা প্রশ্রয় দিয়েছ, এবার তাকে কি করে আটকাবে? সত্যি সত্যি আমি অন্যায় করেছি, আর এই অন্যায়ের প্রায়শ্চিত্ত আমি নিজেই করব, নিজেই। সুরঞ্জিত শর্মা আমাকে যা যা বলেছে সবটা কল রেকর্ড করা আছে। ও কিভাবে তোমাকে কিডন্যাপ করবে সেটাও আমাকে জানিয়ে রেখেছিল। কিন্তু কিন্তু তোমার সঙ্গেও এমন জঘন্য কিছু করতে পারে এ আমার ধারণাও ছিল না। বিশ্বাস করো ঋদ্ধিমা। কল রেকর্ডিং কোথায় সেটা? আমি সবটা তোমার হাতে তুলে দেব শুভ্রনীল। তারপর যদি তোমরা মনে করো পুলিশে যাবে, যদি মনে করো আমার এগেইনস্টে কমপ্লেন করবে, আমি কোনো আপত্তি করব না। কিন্তু কিন্তু দেখো শুভ্রনীল, আমার চাকরিটা যেন। তোমার চাকরির কি হবে সেটা ভবিষ্যতে দেখা যাবে, কিন্তু আমার ব্যক্তিগত জীবন নিয়ে কলেজে বা অন্য কারোর কাছে তুমি যদি কোনো স্ক্যান্ডেল ছড়ানোর চেষ্টা করো, তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। আমার ব্যক্তিগত জীবনে কার সঙ্গে সম্পর্ক থাকবে, কার সঙ্গে থাকবে না, সে বিষয়ে কলেজের বা এই সমাজের
কারোকে কিছু বলার আমার নেই, থাকতেও পারে না। ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও ঋদ্ধিমা। নিজের বড় দিদি মনে করে না হয় আমাকে ক্ষমা করে দিও। ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই ম্যাডাম, যা হয়ে গেছে সেটা তো পরিবর্তন করা সম্ভব নয়। তবে এবার আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি শিক্ষিকা, অন্তত সেই মর্যাদাটা রাখবেন। আসি ম্যাডাম। রুমিতার ঘর থেকে শুভ্রনীল আর ঋদ্ধিমা বেরিয়ে গেল। শুভ্রনীলের হাতে তখন সুরঞ্জিত শর্মার বিরুদ্ধে প্রমাণ। ভালোবাসার পথে সব কাঁটা সরিয়ে ওরা এবার ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চায়, কিন্তু এত সহজেই কি তা সম্ভব? ট্রেন ছাড়তে বেশ লেট হলো, কাল পৌঁছতেও বেশ বেলা হয়ে যাবে। এদিকে রুমিতার কাছ থেকে অয়নের বিষয়ে সবকিছু জানতে পেরেও অয়নের সঙ্গে কথা বলার সুযোগই পায়নি ঋদ্ধিমা। গাড়িতে ওরা পাশাপাশি বসেও নি। অয়ন যেন একটু অ্যাভয়েড করছে ঋদ্ধিমাকে। সত্যি রুমিতা ম্যাডাম যেটা বলল সেটা কি সঠিক? অয়ন ওকে প্রপোজ করতে গিয়েছিল? মিডল বার্থে শুয়ে শুয়ে এসবই ভাবছিল ঋদ্ধিমা। ঠিক সেই সময় ওর ফোনে একটা মেসেজ ঢুকলো। কি ব্যাপার, ঘুম আসছে না নাকি? না, আসছে না। কিন্তু কেন? এমনি অনেক কিছু চিন্তা মাথায়। তোমার সব চিন্তা আজ থেকে আমার আমার জিনিস আমার কাছে জমা দাও আর নিজের চোখটা বন্ধ করে নাও। উফ, আপনি ঘুমুন তো। আমি আজ ঘুমোবো না, সারা রাত তোমাকে পাহারা দেব আর মন ভরে দেখব। মেসেজটা পড়ার সঙ্গে সঙ্গেই ঋদ্ধিমা মিডল বার্থ থেকে সোজাসুজি নিচের দিকে তাকালো। দেখলো শুভ্রনীল সত্যি একভাবে উপরের দিকে তাকিয়ে আছে। লজ্জা পেয়ে দ্রুত চাদরটা দিয়ে নিজের মুখটা ঢেকে দিল ঋদ্ধিমা। ঠিক তখনই এলো মেসেজটা। কি হলো, মুখ ঢেকে দিলে যে কেন? আপনি এভাবে তাকিয়ে থাকলে ঘুম আসবে কি করে? চোখ বন্ধ করুন। আমার চোখ দুটো এখন তোমার দিকে তাকানো ছাড়া অন্য কোনো কাজ করতে চাইছে না। যে তোমার ঘুম যদি আমার জন্য না আসে, না আসুক। খুব শখ না? শুনুন, ট্রেনটা না রোম্যান্স করার জায়গা নয়। লোকে দেখলে কি বলবে? লোকে এখন আমাকে দেখতে পাচ্ছে না, তাই চুপচাপ আমার প্রশ্নের উত্তর দাও। তুমি জানতে অয়ন তোমায় পছন্দ করে? না, আর তাছাড়া অয়ন জানে, আমি ওকে বলেছিলাম সবটা। কি জানে? আমাদের কি ব্যাপার? আপনি জানেন আমি কি বলতে চাইছি। অয়ন আমার ফিলিংসের কথা জানে। সে তো আমি খুব ভালো করেই জানি। তোমার পেটে কথা থাকে না, কিন্তু তাই বলে এতদিন তুমি ওকে দেখেও কিছু বুঝতে পারোনি? ওর তোমাকে পছন্দ, সে তো একটু লক্ষ্য করলেই বোঝা যায়। সব সময় তোমার দিকে কিরকম হ করে তাকিয়ে থাকে। সে তো আপনিও থাকেন। সেটা আমার অধিকার। তাহলে বন্ধু হিসাবে সেটা ওরও অধিকার। আপনি তো বলেছিলেন রাজনন্দিনীর দায়িত্ব আপনি আর আমি একসঙ্গে নেব। তাহলে আমি আপনার একার দায়িত্ব হতে পারি না। আমাকে দেখার অধিকার আমার বন্ধুদেরও আছে সমানভাবে। না, মোটেই না। তোমাকে দেখার অধিকার শুধু আমার, আর কারো নয়। আপনার কি হিংসে হচ্ছে নাকি? অয়নকে হিংসে হচ্ছে? শুভ্রনীল মেসেজের আর কোনো উত্তর দিল না। ঋদ্ধিমা কিছুক্ষণ অপেক্ষা করলো, তারপর দেখলো শুভ্রনীল সত্যি রাগ করে ফোন সুইচ অফ করে পাশ ফিরে শুয়ে পড়েছে। ঋদ্ধিমা মুখ থেকে চাদরটা সরিয়ে হেসে ফেলল।
শুভ্রনীলের এই অধিকার বোধ ওর কাছে পৃথিবীর সেরা প্রাপ্তি। ফোনটা পাশে রেখে দিয়ে ও চোখটা বুঝল। একটু ঘুমানোর চেষ্টা করতে হবে, কাল থেকে তো আবার সেই পুরনো রুটিনেই ফিরতে হবে। শুভ্রনীল কলকাতায় ফিরেছে বেশ কিছুদিন হলো। রাজনন্দিনী তো ভীষণ খুশি, ওর শুভ ফিরে এসেছে বলে কথা। তার বায়না যেন আরো খানিকটা বেড়ে গেছে। এই তো যেমন আজকে কিছুতেই কলেজে আসতে দিচ্ছিল না শুভ্রনীলকে। অনেক মিষ্টি মিষ্টি কথা আর প্রতিশ্রুতি দিয়ে রাজনন্দিনীকে কোনো মতে শান্ত করে তবেই কলেজে এসেছে শুভ্রনীল। আজ কলেজে প্র্যাকটিক্যাল ক্লাসটা শেষ করেই শুভ্রনীল মন দিয়ে ঋদ্ধিমা সহ বাকিদের খাতাগুলো চেক করছিল। প্রতিটা খাতায় তার চোখ গেলেও ঋদ্ধিমার খাতাটা হাতে আসতেই মনে মনে একটা ফন্দি এঁটে ফেলল। বেল বাজতেই গম্ভীর মুখে ঋদ্ধিমার দিকে তাকিয়ে বলে উঠল শুভ্রনীল, ঋদ্ধিমা, তুমি সমস্ত খাতাগুলো কালেক্ট করে আমার ডেস্কে একটু পৌঁছে দিয়ে এসো তো। ঋদ্ধিমা একেবারে চমকে উঠল, তারপর বলল, আমি? শুভ্রনীল চোখের ইশারা দিয়ে ঋদ্ধিমাকে টিচার্স রুমে আসতে বলে নিজে এগিয়ে গেল, কিন্তু ঋদ্ধিমা নিজে কিছুতেই গেল না। খাতাগুলো দ্রুত কালেক্ট করে সোনালি নামে অন্য আরেকটি মেয়ের হাত দিয়ে খাতাগুলো শুভ্রনীলের কাছে পাঠিয়ে দিল। আসলে ও বুঝতে পেরেছিল শুভ্রনীল কোনো একটা ছুতো করে ওকে নিজের কাছে ডাকছে। সদ্য প্রেমে পড়া ঋদ্ধিমা লজ্জা আর ভয়ে টিচার্স রুমের দিকে এগোতে পর্যন্ত পারল না, আর ফলস্বরূপ কিছুক্ষণ বাদেই ঢুকলো মেসেজ। এটা কি হলো? তুমি এলে না কেন? খাতাগুলো সব সোনালীকে দিয়ে পাঠালে কেন? এমনি, আমার এখন খুব চাপ, সামনে পরীক্ষা, অনেক কাজ, তাই। তাই কি? কি এত চিন্তা? টিচার্স রুমে এলে আমি কি তোমাকে জোর করে চুমু খেতে চাইতাম? লজ্জায় লাল হয়ে গেল ঋদ্ধিমার গাল দুটো। দ্রুত ও টাইপ করলো, ইস কি অসভ্য কথা, একজন প্রফেসরের মুখে এই ভাষা। কেন, আমি কি এলিয়েন? প্রেম করব আর চুমু খেতে চাওয়াটাই অন্যায়, তাই না? হ্যাঁ অন্যায়, এটা কলেজ, বৃন্দাবন গার্ডেন নয়। আর কি শুরু করেছো বলো তো কাল থেকে? আমি শুরু করেছি না, শুরু তুমি করেছো। তুমি আমাকে প্রপোজ করেছো, আমি রাজি হইনি বলে জোর করে আমাকে নিজের প্রেমে পড়িয়েছো। আর এখন যখন আমি তোমাকে ছাড়া কিছুই চাইছি না, তখন তুমি আমার কাছ থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ। ওটি হচ্ছে না। মোটেই আমি পালিয়ে বেড়াইনি। আর এতই যখন শখ, তাহলে বিয়ে করে বাড়িতে নিয়ে যেতেই পারো। চাইছি তো, কতবার বলছি তো রেজিস্ট্রিটা করে নি, তারপর একটা আলাদা ফ্ল্যাটে শিফট করে যাব। সপ্তাহে 5টা দিন তোমার সঙ্গে থাকবো আর 2 দিন বাড়িতে। তা হয় না, রাজনন্দিনী তোমায় মিস করবে, ও তোমাকে ছাড়া একটা দিনও কাটাতে পারে না। তাহলে তুমি বলে দাও আমি কি করব? তোমাকে কিছু করতে হবে না, যা করব আমি করব। আমি ওর সঙ্গে কাল দেখা করতে যাব, মানে রাজনন্দিনীর সঙ্গে কাল দেখা করতে যাব। এই না, একদম না, ভুলেও সে চেষ্টা করো না। ও যখন সবটা জানতে পারবে না, তোমার মাথার একটা চুলও অবশিষ্ট থাকবে না। সেটা আমি বুঝবো, তোমাকে চিন্তা করতে হবে না। তুমি নিজের কাজ করো তো। এই, আমি কিন্তু সিরিয়াস বলছি, একদম নয়, তুমি ও বাড়িতে যাবে না। আরে বাবা, রাজনন্দিনী এখনো তোমার আমার কথা জানে না, আমাকে একটু বুঝিয়ে বলতে দাও, তারপরে না হয়। ততদিনে তোমার সব চুলগুলো সাদা হয়ে যাবে। এমনিতেই একটা বুড়ো লোকের সঙ্গে প্রেম করছি, তার উপর আবার বেশি দেরি করলে। এই কি বললে? আমি বুড়ো? আর তাই তুমি এই বুড়ো মানুষকে ভয় পেয়ে ধার কাছেও আসছো না? দাঁড়াও, একবার তোমাকে কাছে পাই, কে বুড়ো আর কে জোয়ান ঠিক প্রমাণ করে দেব। এই যাও তো, ফালতু না বকে নিজের কাজ করো। এই তো কিছুদিন আগেই একেবারে সিরিয়াস না কুঁচু করে ঘুরে বেড়াতে, আর এখন দেখো ছ্যাবলাদের মতো কথা বলছো। এই, এসব মজা ঠাট্টা রাখো, হ্যাঁ? মনে আছে তো, আর 3 দিন বাদে কোর্টের হিয়ারিং এর ডেট। মুহূর্তেই পরিবেশটা যেন বদলে গেল।
সুরঞ্জিত শর্মার এগেনস্টে ওরা মামলা করেছে, আর এই নিয়ে দ্বিতীয়বার ওদের হিয়ারিং এর ডেট পড়েছে। মনে আছে? তুমি যাবে তো আমার সঙ্গে? যাব, নিশ্চয়ই যাব। তোমার হাত ধরে নরক পর্যন্ত যাব। সামান্য হেসে ফোনটা রেখে দিল ঋদ্ধিমা। শুভ্রনীল আজকাল একেবারে স্যার সুলভ আচরণ তো করেই না, বরং তার প্রেমিক সত্তাটা ইদানিং বড্ড বেশি প্রকট হয়ে উঠেছে, যে ঋদ্ধিমার পক্ষে সামলানো কঠিন হয়ে পড়ছে। শুভ্রনীল হাজারবার বারণ করা সত্ত্বেও ঋদ্ধিমা তার কথা শোনেনি। শুভ্রনীল যখন কলেজে, তখনই ঋদ্ধিমা হাজির হয়েছে তার বাড়ির দরজায়। রাজনন্দিনীর সঙ্গে প্রথম সাক্ষাতের এই চ্যালেঞ্জটা ও নিজেই নিতে চেয়েছিল। কলিং বেল বাজতেই দরজা খুলল নমিতা। ঋদ্ধিমাকে দেখেই ওর চোখে বিস্ময়। আপনি? কাকে চাই? এই প্রথম শুভ্রনীলের বাড়িতে এসেছে ঋদ্ধিমা, তাও আবার একা একা। কেমন যেন লজ্জা করছে, আবার ভয় ভয়ও লাগছে। অবশেষে ইতস্তত করে ও বলল, আমি ঋদ্ধিমা। ঋদ্ধিমার নাম শুনেই নমিতা দিদি তো খুব খুশি। ওহো, আসুন আসুন, মাসিমার কাছে আপনার অনেক নাম শুনেছি। ও আচ্ছা। শুভ্রদা তো দিনরাত আপনার কথা বলে। দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েই নমিতা বকবক শুরু করে দিয়েছিল। হঠাৎ খেয়াল হতে হাত ধরে ঋদ্ধিমাকে ভেতরে নিয়ে এলো। এ কি, দাঁড়িয়ে রইলেন কেন? ভেতরে আসুন। তুমি তাহলে নমিতা দিদি? হ্যাঁ, আমিই নমিতা। আমাকে আপনি বলার দরকার নেই, আমাকে তুমিই বলো। ওহো, ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাই। সত্যি শুভ্রদা যা বলে তুমি তার থেকেও বেশি সুন্দর। কি মিষ্টি মেয়ে। বলছিলাম যে রাজনন্দিনী কোথায়? আমি ওর সঙ্গেই দেখা করতে এসেছি। নমিতার হাসি মুহূর্তেই উবে গেল, ওর মুখ চিন্তায় ভরে উঠল। কেলেঙ্কারি, তার সঙ্গে যেন দেখা করতে যেও না। তার এখন মেজাজ গরম। ও ঘুম থেকে ওঠার আগে শুভ্রদা কলেজ চলে গেছে না, তাই খুব রাগ হয়েছে। তোমাকে কি বলতে কি বলে দেবে। কোনো প্রয়োজন নেই বাবা, মাসিমাও তো বাড়িতে নেই। মাসিমা ফিরুক, তারপর দেখা করো। না না, কিছু হবে না, রাজনন্দিনী রাগ করবে না। আমাকে একটু ওর কাছে নিয়ে চলো নমিতা দিদি। ঠিক আছে, চলো। শুভ্রনীলের নিষেধ, রাজনন্দিনীকে কারোর সঙ্গে দেখা করানো চলবে না। কিন্তু ঋদ্ধিমা যখন জোর করল, নমিতা দিদি আর আটকালো না। অন্য কেউ আর ঋদ্ধিমার মধ্যে পার্থক্যটা ভালোই জানে নমিতা। ঋদ্ধিমা রাজনন্দিনীর ঘরে গিয়ে দেখল একটা মিষ্টি মেয়ে মেঝেতে বসে আছে, দুদিকে চুল বাঁধা, বড় বড় চোখ করে একটা গল্পের বই হাতে ধরে আছে, আর সেই বইয়ের ছবিগুলো একটার পর একটা দেখছে আর নিজের মনে মনে জোরে জোরে একটা গল্প বলছে। এরপর সেই দুষ্টু জাদুকর রাজকুমারকে ধরে নিয়ে গেল পাহাড়ের উপর। রাজকুমারী রোজ কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমার কি কোনো দিন মুক্তি নেই? আমার কি কোনো দিন মুক্তি হবে না? কেউ কি আসবে না? আমাকে বাঁচাতে কেউ কি আসবে না? আমার সোনার পালকওয়ালা পাখি, সেও কি আসবে না? হ্যাঁ, সেও কি আসবে না? আর তখন সেই পাখিটা উড়তে উড়তে সেই পাখি রাজকুমারীর কাছে চলে এলো। তার সোনার পালকের ডানার ঝাপটায় সমস্ত অন্ধকার নিমেষে পালিয়ে গেল। রাজকুমারী দেখল জাদুকরের জাদু ভেঙে গেছে। পাখির গায়ে রাজকুমারীর চোখের জল যেই না পড়েছে, পাখিটা রাজকুমার হয়ে গেছে। আসলে পাখিটাই তো ছিল রাজকুমারের লুকিয়ে রাখা রূপ। তারপর রাজকুমার
রাজকুমারীকে নিয়ে নতুন দেশে চলে গেল। সেখানে আর কোনো দুঃখ ছিল না, শুধু ছিল রাজ্যের মানুষের হাসি আর তাদের দুজনের অনেক ভালোবাসা। ভালোবাসা, ভালোবাসা, বিয়ে, রাজকুমারী রাজকুমারের বিয়ে, রাজনন্দিনী রাজকুমারী হবে, রাজকুমারকে বিয়ে করবে। নিশ্চয়ই করবে। রাজনন্দিনীর জন্য রাজকুমারকে তো আসতেই হবে। এতক্ষণে খেয়াল করলো রাজনন্দিনী, এতক্ষণ যার সঙ্গে ও গল্প করছে সে তো ওর পরিচিত নয়। এই এই কে কে তুমি? কে? হ্যাঁ, রাজনন্দিনীর ঘরে এসেছো কেন? এসেছো কেন? কে তুমি? কেন এসেছো রাজনন্দিনীর ঘরে? কেন এসেছো? জানো না, জানো না রাজনন্দিনী পছন্দ করে না? জানো না, জানো না তুমি? ঋদ্ধিমা মিষ্টি করে হেসে রাজনন্দিনীর দিকে এগিয়ে গেল, তার সামনে বসে পড়ল। তারপর মাথা নিচু করে তাকে বলল, আমি আমি তোমার নতুন টিচার। আজ থেকে আমি তোমাকে পড়াবো। না, কারো কাছে পড়বে না রাজনন্দিনী, কারো কাছে পড়বে না। নমিতার কাছে পড়বে, বুড়ির কাছে পড়বে, শুভর কাছে পড়বে, স্কুলের টিচারদের কাছে পড়বে, অন্য কারোর কাছে পড়বে না, কারোর কাছে পড়বে না রাজনন্দিনী। কেন? আমাকে তোমার পছন্দ নয়? আমি কিন্তু অনেক মিষ্টি মিষ্টি গল্প জানি, রূপকথার গল্প, বিভিন্ন দেশ বিদেশের উপকথা। তুমি 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 লাভ স্টোরি জানো? হ্যাঁ, লাভ স্টোরি, প্রেমের গল্প জানো? রাজনন্দিনীর মুখে লাভ স্টোরির কথাটা শুনেই অবাক হয়ে ওর দিকে তাকালো ঋদ্ধিমা। লাভ স্টোরি কেন? লাভ স্টোরি কেন? রাজনন্দিনীর বন্ধু সোমলতা বলেছে বিয়ে করতে গেলে প্রেম করতে হয়, ভালোবাসা করতে হয়, লাভ স্টোরি করতে হয়। হেসে ফেলল ঋদ্ধিমা। সত্যি মেয়েটা সরল। তাই বুঝি? তা কার সঙ্গে লাভ স্টোরি করবে রাজনন্দিনী? স্পেশাল ফ্রেন্ড কেউ আছে নাকি রাজনন্দিনীর? প্রশ্নটা শুনে কেমন যেন বিরক্ত হলো রাজনন্দিনী, হাত পা ছুঁড়তে শুরু করলো। তারপর বলল, না না, নেই, বন্ধু নেই, বন্ধু নেই। শুভ বলেছে শুভ শুধু বন্ধু, শুভই শুধু বন্ধু, স্পেশাল বন্ধু নয়। শুভকে স্পেশাল বন্ধু বানাতে চায় রাজনন্দিনী, বানাতে চায়, স্পেশাল বন্ধু বানাতে চায় রাজনন্দিনী। নমিতা দ্রুত এগিয়ে আসে, ওকে চুপ করাতে চায়। এসব এসব কি বলছো নন্দিনী? ঠিক করে কথা বলো, শুভ শুনতে পেলে খুব বকবে তোমায়। রাজনন্দিনী কিন্তু নমিতা দিদির কথা শুনল না, বরং তার দিকে বেশ রাগী চোখে তাকিয়ে বলল, রাজনন্দিনীর বন্ধু সোমলতা বলেছে লাভ স্টোরিতে স্পেশাল ফ্রেন্ড পাওয়া যায়। লাভ স্টোরি শুনবে রাজনন্দিনী, লাভ স্টোরি শিখবে, তারপর স্পেশাল ফ্রেন্ড বানাবে, শুভকে স্পেশাল ফ্রেন্ড বানাবে। শুভ স্পেশাল ফ্রেন্ড হলে কি হবে? রাজনন্দিনী খুব খুশি হবে। হ্যাঁ হ্যাঁ, শুভ বলেছে স্পেশাল ফ্রেন্ড না হলে বিয়ে করা যায় না। রাজনন্দিনী বিয়ে করতে চায় তো শুভকে বিয়ে করতে চায়। শুভ বর সাজবে, রাজনন্দিনী বেনারসি পরবে। নমিতা ছুটে এসে রাজনন্দিনীর মুখ চেপে ধরতে গেল। চুপ করো নন্দিনী, চুপ করো, কাকে কি বলছো? চুপ করো। ঋদ্ধিমা নমিতাকে ইশারায় চুপ করে থাকতে বলল। আমি কিন্তু লাভ স্টোরিও জানি,
সেই লাভ স্টোরিগুলো শুনলে তুমি ঠিক শুভকে স্পেশাল ফ্রেন্ড বানাতে পারবে। আগ্রহে চোখটা ঝলমল করে ওঠে রাজনন্দিনীর। তুমি 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 জানো লাভ স্টোরি? তুমি জানো শুভকে স্পেশাল ফ্রেন্ড করতে পারবে? হ্যাঁ, তুমি তুমি রাজনন্দিনীকে হেল্প করবে। আমি তোমাকে সব রকম সাহায্য করব নন্দিনী। তুমি যদি আমার কাছে পড়াশোনা করো তাহলে আমি রোজ তোমাকে একটা করে নতুন লাভ স্টোরি শোনাবো। কি, রাজি? রাজি রাজি রাজনন্দিনী রাজি। তুমি আমাকে পড়াবে। রাজনন্দিনী উল্লসিত হয়ে ঋদ্ধিমাকে জড়িয়ে ধরল। ঋদ্ধিমা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ও জানে এই সহজ সরল মনে জায়গা করে নেওয়াটা ওর প্রথম জয়। কিন্তু স্পেশাল ফ্রেন্ড শব্দটা বুকের মধ্যে এত খচখচ করছে কেন? চোখ দুটো কড়কড় করে উঠল। তবে কি রাজনন্দিনীর সরল কথাবার্তায় কষ্ট হচ্ছে ঋদ্ধিমার? নাম কি? নতুন টিচারের নাম কি? নতুন টিচারের নাম রাজনন্দিনী জানতে চায়। ঋদ্ধিমা মিষ্টি করে হেসে নিজের নামটা বলে দিল। আমার নাম ঋদ্ধিমা। তুমি আমাকে দিদি ভাই বলে ডেকো। ঋদ্ধিমা নামটা শুনেই চঞ্চল হয়ে উঠল রাজনন্দিনী। ওর মনে পড়ে গেল কিছুদিন আগেই ঋদ্ধিমা নামক একটি মেয়ের অ্যাক্সিডেন্টের কারণে শুভ্রনীল বাড়ি আসতে অনেকটা লেট করেছিল। রিধিমা অ্যাক্সিডেন্ট রিধিমা স্টুডেন্ট কলেজ শুভ লেট করেছে রিধিমার জন্য শুভ লেট করেছে। রিধিমার রক্ত। ঋদ্ধিমা বুঝতে পারল ঋদ্ধিমার অ্যাক্সিডেন্টের খবরটা রাজনন্দিনীর কানেও উঠেছিল, তাই ও এত অস্থির হয়ে উঠেছে। হ্যাঁ, আমি সেই ঋদ্ধিমা। কিন্তু দেখো, আমি একদম সুস্থ। দেখো ভালো করে দেখো। আমি তো তোমার শুভর কলেজেই পড়ি। শুভ আমাকে বলল রাজনন্দিনীর একজন টিচার দরকার। ব্যাস, আমিও ছুটতে চলে এলাম। হঠাৎই ফুঁপিয়ে কাঁদতে শুরু করলো রাজনন্দিনী। রিদ্ধিমা ভালো আছে। রিদ্ধিমার রক্ত নেই। রিদ্ধিমা টিচার। রিদ্ধিমা ভালো আছে, রক্ত নেই। রিদ্ধিমা দিদি ভাই। অদিতি দিদি ভাই। অদিতি রিদ্ধিমা। দিদি ভাই। অদিতি মরে গেছে। অদিতি মরে গেছে। দিদি ভাই মরে গেছে। অদিতির স্মৃতি আর ঋদ্ধিমার মুখের দিদি ভাই ডাক ওর মনের গভীরে লুকিয়ে থাকা কষ্টের বাঁধটা যেন ভেঙে দিল। ঋদ্ধিমা দ্রুত এগিয়ে এসে রাজনন্দিনীকে শক্ত করে জড়িয়ে ধরল। তোমার অদিতি দিদি ভাই নেই তো কি হয়েছে? আমি তো আছি তোমার কাছে। আজ থেকে আমি তোমার দিদি ভাই। সোনামে কাঁদে না, সোনামে। কিছুদিনের মধ্যেই ঋদ্ধিমার সঙ্গে রাজনন্দিনীর বেশ বন্ধুত্ব হয়ে গেল। ক্লাস অফ থাকলেই ঋদ্ধিমা চলে আসে শুভ্রনীলের বাড়ি। তারপর অনেক গল্প করে রাজনন্দিনীর সঙ্গে। যত নন্দিনীর সঙ্গে মিশছে ততই নিজের মনে কেমন একটা খারাপ লাগা তৈরি হচ্ছে ঋদ্ধিমার। বারবার মনে হচ্ছে
নন্দিনীর শুভ্রনীলের প্রতি যে ভালোবাসা, যে অধিকার, তাতেই জোর করে নিজের ভাগ বসাচ্ছে ঋদ্ধিমা। দিদি ভাই তারপর কি হলো? কি হলো? সেই সেই দুষ্টু জাদুকরটা কি আর এলো না? হ্যাঁ, রাজনন্দিনী জানতে চায়, এলো না? দুষ্টু জাদুকর এলো না? না সোনা, আর এলো না। কারণ রাজকুমার আর রাজকুমারী দুজনেই তো খুব বুদ্ধিমান ছিল। তারা জানতো ভালোবাসা দিয়ে সব জাদু ভেঙে দেওয়া যায়। ভালোবাসা? দিদি ভাই সব জানে। শুভকে ভালোবাসলে ও স্পেশাল ফ্রেন্ড হবে রাজনন্দিনীর। দিদি ভাই জানে? হ্যাঁ, দিদি ভাই কি জানে? শুভ তো রাজনন্দিনীকে এমনিতেই অনেকটা ভালোবাসে, আর স্পেশাল ফ্রেন্ড কি করে শুভকে বানাবে রাজনন্দিনী, সেটা তো দিদি ভাই খুব ভালো করেই শিখিয়ে দেবে। কেমন? তুমি যদি আমার কথা মতো পড়াশোনা করো, লক্ষ্মী মেয়ে হয়ে থাকো, তাহলে দেখবে শুভ খুব তাড়াতাড়ি স্পেশাল ফ্রেন্ড হয়ে যাবে। শুভ খুশি হবে। শুভ খুশি হবে। শুভ অনেক খুশি হবে। নিশ্চয়ই হবে। শুভ তো চাই তো তুমি যেন কারো কাছে পড়াশোনা করো, অনেক গল্প করো। এখন তুমি যখন আমার কাছে গল্প শুনছো, পড়াশোনা করছো, ও তো খুশি হবেই। দিদি ভাই খুব ভালো দিদি ভাই, অদিতির মতো ভালো, খুব ভালো দিদি ভাই। ঋদ্ধিমা মুহূর্তেই চুপ করে গেল। ওর চোখে অদিতির জন্য চাপা কষ্ট ফুটে উঠল। মনে মনে বলে উঠল ঋদ্ধিমা, আমি কতটা তোমার দিদি ভাইয়ের মতো হতে পারবো জানি না নন্দিনী, তবে এই কদিনেই আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। তুমি আমাকে দিদি ভাই বলে ডেকেছো। তোমার জন্য আমি সব কিছু করতে রাজি। তুমি যদি চাও আমি তোমার আর শুভ্রর লাভ স্টোরি নিজের হাতে লিখে দেব। তাতে আমার যত কষ্ট হয় হোক, তুমি যা চাও তাই হবে নন্দিনী। তোমার মনের সব ইচ্ছা তোমার এই দিদি ভাই পূরণ করবেই। দিদি ভাই ভালো, দিদি ভাই হেল্প করে, ঋদ্ধিমা ভালো, অদিতির মতো ভালো। সত্যি খুব ভালো? তুমিও খুব সোনা মেয়ে, লক্ষ্মী মেয়ে। একে অপরকে জড়িয়ে ধরল ওরা। নমিতা দূর থেকে ওদের দেখছিল। এই দৃশ্য দেখে ও স্বস্তির নিঃশ্বাস ফেলল। এবার শুভ্রনীল যদি বাড়িতে নাও থাকে, তবুও রাজনন্দিনীকে সামলানোর মতো একজন শেষ পর্যন্ত এলো তাহলে। নির্দিষ্ট দিনে শুভ্রনীল ঋদ্ধিমাকে নিয়ে কোর্টে উপস্থিত হলো। সুরঞ্জিত শর্মাকে আগেই গ্রেফতার করা হয়েছিল। এতদিনে জামিনে ছিল সে। আজ ঋদ্ধিমার পেশ করা সমস্ত নথি এবং রুমিতার পাঠানো ভয়েস রেকর্ডিং সঠিক প্রমাণিত হওয়ায় মামলাটি খুব দ্রুত নিষ্পত্তি হলো। শুভ্রনীলের মুখের দিকে তাকিয়ে ঋদ্ধিমা সামান্য হাসল। শুভ্রনীলের কঠোর পরিশ্রম আর রুমিতার অপ্রত্যাশিত সাহায্য আজ ওদের জয় এনে দিল। বিচারক রায় দিলেন, ঋদ্ধিমা তার সম্পত্তির সম্পূর্ণ অধিকার ফিরে পেয়েছে। কোর্ট চত্বর থেকে বেরিয়েই দুজনে একটা কফি শপে ঢুকলো। এতক্ষণ কোর্টের ভেতরে মাথাটা কেমন যেন যন্ত্রণা করছিল ঋদ্ধিমার। এখন বেশ শান্তি হচ্ছে। আরে কি হলো? সব তো ফাইনালি মিটে গেল নাকি? এখনো আপসেট হয়ে আছো কেন? আসলে আমার না আজকাল খুব একটা অস্বস্তি হচ্ছে, একটা অদ্ভুত অপরাধ বোধ হচ্ছে। কিন্তু অপরাধ বোধ কেন? না মানে দেখো, সবটাই তো ঠিক হয়ে গেল। তুমি তোমার প্রপার্টি ফিরে পেলে, আর নন্দিনীও তোমাকে দিদিভাই হিসেবে অ্যাকসেপ্ট করেছে।
তাহলে এখন কিসের অস্বস্তি? আরে এটাই তো সমস্যা। আমার বারবার মনে হচ্ছে আমি যেন রাজনন্দিনীর ভালোবাসার উপর কবজা করছি। তুমি তো জানো ও তোমাকে ভীষণ ভালোবাসে, ও ও তোমাকে বিয়ে করতে চায়। ঋদ্ধিমা, নন্দিনীর কাছে বিয়ের মানেটাই ক্লিয়ার নয়। ও বিয়ে বলতে কি বোঝে জানো? আসলে ও তো শুধু রূপকথার গল্প আর ওর বন্ধু সোমলতার কাছ থেকে শেখা স্পেশাল ফ্রেন্ডের ধারণাটাই বোঝে। ওর কাছে আসলে এই বিয়ে, ভালোবাসা, এই ব্যাপারগুলোর কোনো কনসেপ্টই নেই। ও না বুঝুক, কিন্তু আমরা তো বুঝি, আমি তো বুঝি। তুমি ওকে কথা দিয়েছো ওর সব স্বপ্ন তুমি পূরণ করবে, আর ওর সবচেয়ে বড় স্বপ্ন তুমি ওর বর সাজবে, ও বেনারসি পরবে। ওর কাছে তোমার অধিকার সব থেকে বেশি, শুভ্রনীল। আর ওকে ঘিরেই তো তোমার জীবনও। আমি আমি এখানে হঠাৎ ঢুকে পড়ে কেমন যেন অতিরিক্ত হয়ে যাচ্ছি না? আমার মনে হয় তুমি এগুলো শুধু শুধু ভাবছ। তুমি আমার জীবনের কোনো দুর্বলতা নাও, তুমি আমার শক্তি। তোমাকে ছাড়া আমি নন্দিনীকে একা সামলাতে পারতাম না, আমার প্রতিশ্রুতিও রাখতে পারতাম না। আমার কাছে তোমরা দুজনেই। দুজন নয়। তুমি ওকে কি জবাব দেবে যখন ও জানতে চাইবে ওর স্বপ্নের জায়গায় আমি কেন? বর সেজে তুমি ওর পাশে দাঁড়াতে পারলে না কেন? নন্দিনীর স্বপ্নের সামনে আমার এই ভালোবাসা কি শেষ পর্যন্ত কাঁটা হয়ে দাঁড়াবে না? আমি সত্যিই জানি না এত কিছু। আমি নন্দিনীর সরল মনকে আঘাত দিতে চাই না, কিন্তু আমি তোমাকে হারাতেও চাই না। আমাকে প্লিজ একটু সময় দাও। আমি ওকে সবটা বোঝাবো যে আমাদের প্রত্যেকটা মানুষের ভালোবাসার ইকুয়েশনগুলো আলাদা আলাদা। একটা দম বন্ধ করা পরিবেশ ছড়িয়ে পড়ল কফি শপের মধ্যে। রাজনন্দিনীর সহজ ভালোবাসা, তার দিদিভাইয়ের প্রতি অধিকার, এই সব কিছুর মাঝে ঋদ্ধিমা কি সত্যিই নিজেকে চিরকালের জন্য সরিয়ে নেবে? শুভ্রনীলের প্রতিজ্ঞা আর তাদের ভালোবাসা, এই ত্রিমুখী দ্বন্দ্বের সমাধান কি হবে? এরপর কি? সম্পত্তির আইনি যুদ্ধ জয় করার পরেও শুভ্রনীল আর ঋদ্ধিমার ব্যক্তিগত প্রতিজ্ঞা কি পূর্ণতা পাবে? রাজনন্দিনীর স্বপ্ন আর তাদের ভালোবাসা, এই কঠিন বাঁধনের শেষ পরিণতি কি? জানতে হলে শুনতেই হবে প্রতিশ্রুতি পর্ব 7, অর্থাৎ এই গল্পের চূড়ান্ত সমাপ্তি পর্ব। 6ঠ পর্ব এই পর্যন্তই। প্রতিশ্রুতি গল্পের পরবর্তী পর্ব শুনতে হলে অপেক্ষা করতে হবে ঠিক 7টা দিন। আগামী শুক্রবার ঠিক রাত 8টায় নিয়ে আসবো এই গল্পের অন্তিম পর্ব। কেমন লাগলো আজকের পর্বটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে হবে। আর হ্যাঁ, গল্প ভালো লাগলে লাইক তো একটা করবেই, সেই সঙ্গে শেয়ারও করে দেবে। এই চ্যানেলে যারা নতুন তারা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তারপর বাকি সব কিছু। আর হ্যাঁ, বেল আইকনটাও কিন্তু প্রেস করবে, না হলে তোমাদের কাছে এই গল্পের নোটিফিকেশন পৌঁছবে না। এবার চলে আসি গত পর্বে যারা সঠিক উত্তর দিয়েছিলে তাদের নাম ঘোষণায়। তারা হলে নিয়তি সিং, রিয়া দাস, অরুণিমা সেন, ঈশানী ঘোষ, স্নেহা, সুচিত্রা মণ্ডল, সৃজা মুখার্জি, মোহিনী ভট্টাচার্য, ইন্দ্রাণী আড্ডি, বর্ষা বাগ, ফটিকনাথ, শুভেন্দু সামন্ত, রিপসিতা মালিক, সীমা চৌধুরী, অশনী প্রিয়া সহ আরও অনেকে। এবার চলে আসি সেই ঘোষণাটায়। আগামী শনিবার ভূতের গল্প শুনবে তো? কোথায়, কেন? ভালোবাসার মরশুমের আরও একটা নতুন চ্যানেল ভূত চর্চায়। প্রত্যেক শনিবার ঠিক রাত 11টায় ভূত চর্চায় আসছে নতুন নতুন ভয়ঙ্কর সব ভূতের গল্প।
চ্যানেলের লিংকের জন্য ডেসক্রিপশন বক্সটা একবার চেক করে নাও। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন হলো, রাজনন্দিনী ঋদ্ধিমাকে কী নামে ডাকত? চটপট সঠিক উত্তর দাও কমেন্ট বক্সে। প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম আগামী পর্বে ঘোষণা করব গল্পের শেষে। আজ তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে শনিবার ভূত চর্চায় ঠিক রাত 11টায়, তারপর মঙ্গলবার ভালোবাসার মরশুমে দুপুর 3:30। আজ তাহলে আসি। ভালো থেকো, ভালোবাসায় থেকো, ভালোবাসার মরশুমের সঙ্গে থেকো।